बैठते दें ওগুলা তো আমি নিজে হাতে বানাইছি কালকে থেকে। এখন বলো দুপুরে থেকে পরিষ্কার করতে হবে। দেখি খরচ ভালো। নাকি আমি তোমার নাম্বার কিলো বেশি করে লাগবে কিলো 5 বাজারে তাই না?
নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না যে মাটির ঘুমিয়ে আছে লক্ষ সেনা উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর পালন করছেন। দয়া করে সবাই নিজ নিজ দায়িত্বগুলো পালন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আছে দয়া করে রেজিস্ট্রেশন করে আমাদেরকে নাম দিবেন, আমরা সেইভাবে আপনাদের নাম ঘোষণা করব। আমি বসে আমি একটা মানে নাই জানে বা কোনে এনে কে দেখাই দিলাম অদ্যবধি জীবিত নেই তাদের কোনো প্রতিনিধি যদি আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকেন, তারাও সেই সম্পর্কটা উল্লেখ করবেন, আমরা যাতে ঘোষণা দিতে পারি যিনি প্রতিনিধি হয়ে আসছেন। তুমি যখন দিন নিয়ে আসো তো বাড়ি নিয়ে আসো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচু কারো শুনে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم শ্রীমদ্ ভগবত অষ্টাদশ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোকে ভগবান উবাচ সর্বধর্মন পরিত্যাজ মকং শরণভোজন অহং তত্ত্বং সর্বপক্ষ অক্ষরিয়া মাচুচন। ভগবান বললেন, সকল ধর্ম ত্যাগ করিয়া তুমি কেবল আমাকেই স্মরণ করো, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, তুমি শোক করিও না। শ্রীমদ্ ভগবতের অসমাপ্তি শ্লোকে সঞ্জয় উবাচক যত যোগীশ্বর কৃষ্ণ যত পার্থ ধনুর্জয় তত শ্রী বিজয় ধূতিতর্ব নীতিমূর্তিময়। সঞ্জয় বললেন, যে যোগীশ্বর শ্রীকৃষ্ণ আর অর্জুন, সেই পক্ষে লক্ষ্মী বিরাজ শ্রী ঐশ্বর্য বিরাজ করেন। শ্রীমদ্ ভগবত পাঠের শেষে বললেন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গৃহিণী, অর্ধমাতা, চিতানন্দা, ভবগ্নি, বান্তিনাশিনী, বেদত্রয়ী, পরমানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি, ইততনি দবপন্নতাং নরনি মনসন্নং জনসিদ্ধং তবলদ্ধং ততন্তে পরমপদম। ক্ষমার প্রার্থনা অং যদরক্ষং পরিবিষ্টর মাত্রায়ন জলং ভগবত পূর্ণত ভবতত তথ্য সর্বপ্রসাদন জনোদ্ধান। আমরা এর জন্য সময় নির্ধারণ করছি 40 মিনিট। আপনারা 40 মিনিটের ভিতরে আপনাদের স্থির চিত্র আঁকার পর জমা দিবেন। আর একটি ঘোষণা আছে, আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতার সাথে পাশাপাশি আমরা শুরু করতে চাই। বসা অবস্থায় আপনারা করে দিতে পারবেন। আপনাদের সময় 3:10 থেকে 3:50, 40 মিনিট সময়টা মাথায় রাখবেন। এর ভিতরে আপনাদের কাজ শেষ করতে হবে। নির্দিষ্ট সময়ের ভিতরে ভলেন্টিয়ার ভাইরা আপনাদের কাজগুলো সংগ্রহ করে নেবেন। সময় শুরু হয়ে গেছে। আমাদের আবৃত্তি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। প্রথমে আবৃত্তি করবেন আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে কবিতার নাম এটাকে একটি চিমেটি তোরা এটাকে একটি চিমেটি হলদে পাখির বিয়ে
ধন্যবাদ সামিয়া। বলবো কবিতাটির নাম সংকল্প কাজী নজরুল ইসলাম। থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবারে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে, ঘুরিনি পাখি দেশ হতে দেশ দেশান্তরে, ছুটছে তারা কেমন করে কিসের আশায় করছে তারা বরণ বরণ যন্ত্রণাকে, হাওয়ায় চলে চাই যেতে কে চন্দ্রলোকের উচন পরে, শুনবো আমি ইঙ্গিতক্ষণ মঙ্গল হতে আসে উড়ে পাতাল ফেরে নামক নিচে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। কবিতাটির নাম মুজিব মানে মুক্তি, লিখেছেন কবি নর্মলানন্দ বসু। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে মুক্তি, পিতার সাথে সন্তানের ওই না লেখা প্রেম চুক্তি। মুজিব মানে আর কিছু না, মুজিব মানে শক্তি, গর্বিত শির বীর গর্বিত শির। আমাদের 17টি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের 57টি চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু চল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই থাল সুতার থালো তার পানি, চিকচিক করে বালি কোথাও নাই কাদা, এক থালে কাশবন ফুলে ফুলে সাদা, কিসিমিসি করে সেটা শালিকের সা, রাত হতে থেকে থেকে শিয়ালের হা। কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নতম বশীর, শির নেহারি আমার নত শির হয় শিকর হিমাদ্রির, বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেটিয়া খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর, বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম নৃশংস, আমি মহাপ্রলয়, আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ, আমি পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমা, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম বাসমান মাইন। আমি ঝুটঝুটি, আমি এলাকাশে ঝড় অকাল বৈশাখের, আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নতম বশীর, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনারা তারা নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চঞ্চল ঠুমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে সবুকি, ফিং দিয়া দিই তিন দোল, আমি চপলা চপলা হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে এই মন যাও, করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন শাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর চির উন্নতশীল, আমি সৌর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদহীন, আমি চেঙ্গিস, আমি আপনা ছাড়া করি না কাহারও কুর্নিশ, আমি বজ্র, আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, আমি পিনাক পানির ডমরু, ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র, আমি মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি ক্ষেপা দুর্বাসা, বিশ্বমিত্র শিষ্য, আমি দামন দাহন করিব বিশ্ব, আমি বন্ধন হারা কুমারী বেনি তন্নি নয়নে বন্নি, আমি ষোড়শী দিদি ষোড়শী প্রেম উদাস উদ্ধাম, আমি ধন্যী, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপন মেয়ের ভালোবাসা তার কাকন সুরীর কনকন, আমি চির শিশু, আমি কিশোর, আমি যৌবন ভীতিপল্লী বলার আসল কাসুরি নিচর, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূর্বী হাওয়া, আমি পথির কবির গভীর রাগিনী বেনো বিনে গান গাওয়া, আমি আকলের নিদাকে তিয়াসা, আমি রৌদ্র রবি, আমি মুরলির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিয়া ছায়া ছবি, আমি তুরিয়ানন্দে ছুটি চলি, এটি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমার চিনেছি, আমার খুঁড়িয়া গিয়েছে সব বাদ, আমি মৃন্ময়, আমি চিন্ময়,
আমি অজর, আমি অক্ষয়, আমি অব্যয়, আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়, জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাথিয়া তাথিয়া মাতিয়া ফিরি স্বর্গ মাতার মত্ত। আমি উম্মাদ, আমি উম্মাদ, আমি চিনেছি আমার আমার খুলিয়ে গিয়েছে সব বাদ। যবে উৎপত্তির ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খর্ব কৃপান রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়িয়ে উঠিয়াছি একা চির উন্নতশীল। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বড় বলে বড় সেই হয়, বড় হওয়া সংসার দিয়ে কঠিন ব্যাপার, সংসার সে বড় হয় বড় গুঞ্জার, গুণিতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। সালাম কাকার আগমন, শুভেচ্ছা স্বাগতম, সালাম কাকার আগমন, শুভেচ্ছা। পাবলিক প্রসিকিউটর মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্ট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব নুরুল ইসলাম রাজা, সম্মানিত উপজেলা চেয়ারম্যান দৌলতপুর মানিকগঞ্জ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আজিজুল হক, সম্মানিত সভাপতি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আব্দুল কুদ্দুস। আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যারা প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে আমাদের আজকের এই অনুষ্ঠানে চলে আসছেন, তাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের পূর্ব পার্শ্বের স্থির চিত্র মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছেন সেই স্মৃতি বিজয়ীদের স্থির চিত্র প্রদর্শন হচ্ছে। আপনি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দদের নিয়ে স্থির চিত্র প্রদর্শনগুলি ঘুরিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করুন। একটি আলা আলা কেমন ভাই আমার পাশে আসো। বিশ্বব্যাপী গড়ে উঠে এখান থেকেই আপনার হচ্ছে আন্দোলনের একটা বড় পার্ট শুরু হয়। পত্রিকাগুলো, হ্যাঁ নিউজ টাইম, হ্যাঁ। আর যে জর্জ হ্যারিসনের সেই ভাই নেন নাকি রবিশঙ্কর, অ্যান্ড দিস ইজ দ্য লন্ডনের যে ডোনেশন, হ্যাঁ গণহত্যা শুরু হওয়ার পরে ওনাদেরকে এটা পত্রের মাধ্যমে মার্কিন ডিপার্টমেন্টকে জানানো হয়। হ্যাঁ এই যে কথা বলতেছে সাদা ইন্দিরা গান্ধী ক্যাম্পে 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 কথা বলছে। আর এটা তো খুবই বিভৎস একটা মোর দেন অ্যান ইন্টারনাল যে যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করে দেশ মাতৃভূমিকে মুক্ত করতে স্বাধীন বাংলাদেশের বিজয়ের পতাকা উত্তোলন হয়েছিল। উন্নত রাষ্ট্র মুক্তিযুদ্ধের শৃঙ্খলা সম্পর্ক প্রজন্মদের বলতে হবে নতুন প্রজন্মের কাছে ছেড়ে দিতে পারে ইতিহাস। এই যে এটা হচ্ছে দেখেন শান্তি কমিটির সেই সলিমউদ্দিন নিয়ে এটা খুবই মানে আমার কাছে মনে হয় এটা আমরা করার মতো একটা অনেক পরিশ্রম করি, মানে এত পরিশ্রম করছি এই কালেক্টগুলো করার জন্য। সরকার বলো নাই যারা জীবিত আছেন মহান স্বাধীনতা আমার এই পাশে অংশগ্রহণ করছে তাদের বদলে আজকে মানব সমাজের বাংলাদেশ ফোন কানে দিতে তখন
অল্প কয়েকদিনের মধ্যেই উত্তর দিকে শয়তান দমন করার জন্য যাইতে হইবে। আপনার এলাকার সব ইন্ডিয়ান দালালদের যত তাড়াতাড়ি পারেন ধরিয়া ক্যাম্পে পাঠাইবেন। ওদের হেদায়েত করার পর উত্তর দিকে অপসারণ শুরু করা হইবে। এদিকে ইতিপূর্বে পাঠানো অস্ত্র যেমন ইন্ডিয়া দালালরা খুঁজে নিতে না পারে, সাহেবের জন্য ভালো মাল পাঠাবেন। এই যে সলিমউদ্দিন মিয়া হুজুর শান্তি পাঠাবে একটা দেখি আমরা আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো এটা তোমরা সেই যে আপনি উদ্বোধন করে গেলেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার মা এই যে মা ডাক্তার এই যে আপনার ফোন এই যে দেখেন Raja Mohan, these activities is going on. আমরা ইন দ্য মিন টাইম একটা এখান থেকে একটা সম্মেলনও গিয়েছিলাম। সেটা হচ্ছে আপনার এই যে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছিলেন ইমরুল হাসান ছিলেন রিভিউ অফিসার ছিলেন। হ্যাঁ এই যে আপনার প্রোগ্রামগুলো ছিল এখানে। হ্যাঁ জি ম্যাম আসেন। আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি প্রধান অতিথি এবং অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করুন। মামা এখানে হচ্ছে মুক্তিযোদ্ধারা সবাই হ্যাঁ মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত এটা আমি সবাই গেছি ভালো আছেন আমি ভাই খবর আসছে ভালো আছে ডাকছি মানিকগঞ্জ মঞ্চে এসে আসন গ্রহণ করছেন জনাব নুরুল ইসলাম মোহাম্মদ ইদ্রিস আলী, সম্মানিত চেয়ারম্যান ধামসর ইউনিয়ন পরিষদ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ ধামসর ইউনিয়ন সভাপতি, পরিচালনা পরিষদ কাকনা উচ্চ বিদ্যালয়। মঞ্চে আসন গ্রহণ করছেন জনাব অ্যাডভোকেট সারোয়ার হোসেন লিয়াকত, সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ধামসর ইউনিয়ন। আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ রবিউল আলম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাতা। সবাই একটু করতালি দিয়ে ওদেরকে উৎসর্গ করি। ধন্যবাদ। স্ফুলিঙ্গ, কিন্তু আমাদের বয়সের ভারে এখন যে অবস্থায় আমরা অগ্নিস্ফুলিঙ্গের মতো আমরা আর তরতর করে চলতে পারি না। নবীন প্রজন্ম শিশু সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখন সভাপতি সাহেব তার স্বাগত ভাষণ জানাবেন। সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ। শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা
এবং 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন যাদের রক্ত এবং সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাদের সবাইকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সবাইকে অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করবার জন্য। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকের অনুষ্ঠানটিকে সুন্দরভাবে আয়োজন করেছেন তাদেরকে। আজকের অনুষ্ঠানটি সাজানো হয়েছে আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ইতিমধ্যেই আমরা সেটা জেনেছি, পাঠকদের বক্তৃতা, আবৃত্তি পাঠ, যেগুলো ইতিমধ্যে হয়ে গিয়েছে। এরপরে যেটা আরও আছে, বীর মুক্তিযোদ্ধা, আমাদের এই ধামসর ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধা যাদের শ্রেষ্ঠ সন্তান, যারা আমাদের এই ধামসর ইউনিয়নের যারা শ্রেষ্ঠ সন্তান বলে আমরা মনে করি, আমাদের শ্রদ্ধার পাত্র সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মুক্তিযুদ্ধ জাদুঘর হতে বই পাঠ কর্মসূচি, এই কর্মসূচিতে যারা সার্টিফিকেট পেয়েছেন তাদেরকে সার্টিফিকেট হস্তান্তর, এবং আজকের বিভিন্ন সেগমেন্টে যারা অংশগ্রহণ করেছেন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, তাদের প্রতিযোগিতার মধ্যে পুরস্কার বিতরণ, এবং সর্বশেষ রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান যা আপনারা উপভোগ করবেন। আশা করছি সকলে আন্তরিকতার সঙ্গে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকের এই বিজয় দিবসের এই উদযাপন সুন্দরভাবে বাস্তবায়ন করবার জন্য। আমার স্বাগত বক্তব্যের পাশাপাশি আমি যেহেতু মঞ্চে উপবিষ্ট আমাদের বিশিষ্ট জনদেরকে পেয়েছি, সেখানে আফ্রোজা স্মৃতি পাঠাগার, যার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম আয়োজন হয়েছে, আমি সেই পাঠাগার সম্পর্কিত দু একটি কথা না বললেই নয় এবং সেই সুযোগটিকে আমি চেয়ে নিচ্ছি। আমি আফ্রোজা স্মৃতি পাঠাগার তার সম্পর্কে সূত্রপাত করতে গেলে বলতে হয় এটি আমরা প্রতিষ্ঠা করেছি 2015 সালে 21শে ফেব্রুয়ারি, এবং এই পাঠাগারের যে গত 7 থেকে 8 বছরে আমরা যে কার্যক্রমগুলোকে চালিয়ে যাচ্ছি, সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আমাদের এই পর্যন্ত যে অর্জন, সেই অর্জনগুলোকে আমরা এক নজরে আফ্রোজা স্মৃতি পাঠাগার, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের দর্শক যারা আছেন, অনুষ্ঠান উপভোগ যারা করছে, তাদের জন্য আমরা আয়োজনের চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। এই আয়োজনের মধ্য থেকে আমরা আরেকটু বলতে চাই যে আমাদের পাঠাগার নিয়ে আমাদের কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছেন। মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ নিশ্চয়ই আমাদের সেই প্রত্যাশার জায়গাগুলোকে মনোযোগ দিয়ে শুনবেন এবং তাদের নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে প্রাণান্তর সহযোগিতা করে যাবেন। আমাদের চেষ্টাটা হচ্ছে এই আফ্রোজা স্মৃতি পাঠাগারকে একটি আন্তর্জাতিক মানের পাঠাগারে উন্নতিকরণ। তথ্য প্রযুক্তির এই যুগে যেখানে আমরা সারা বিশ্বে দেখে যাই, আমি রাজা মামার দৃষ্টি আকর্ষণ করবো, সালাম মামার দৃষ্টি আকর্ষণ করবো, কারণ সবাই আমার মামা। আমি দৃষ্টি আকর্ষণ করবো একটু এভাবে বলবো যে দেখেন, আজকে তথ্য প্রযুক্তির এই যুগে আইটিতে ফ্রিল্যান্সিং করে আপনার যেখানে শেরপুর জেলার তৃষ্ণা, তিনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। যেখানে আপনার হচ্ছে কিশোরগঞ্জের কটিয়াদির 10ম শ্রেণীর ছাত্র, তিনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে একটি অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরি করেছেন। সেখানে আমাদের এই কাকনা গ্রামের ধামসর ইউনিয়নের ছেলেমেয়েরা কি করছে, তারা শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে লুডো খেলা, ব্লা ব্লা ব্লা, এই কাজই করে বেড়াচ্ছেন, কিন্তু ডাইনামিক কোনো কিছু করার সুযোগ তারা পাচ্ছেন না বা আমরা পৃষ্ঠপোষকতা দিচ্ছি না। আফ্রোজা স্মৃতি পাঠাগার মনে করে, বিশ্বাস করে, যদি আপনাদের সহযোগিতা আমরা পাই, মঞ্চের সামনে এবং মঞ্চে যারা বসে আছেন সকলের সহযোগিতা যারা তাদের যদি আমরা পাই, তাহলে এই বাচ্চাগুলোকে এই আফ্রোজা স্মৃতি পাঠাগারের মাধ্যমে আমরা একটা অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, যেখানে প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আমাদের দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি ঘোষণা দিয়েছেন যে ফ্রিল্যান্সিংয়ের জন্য তাদেরকে, যারা ফ্রিল্যান্সিং করবেন তাদেরকে স্বল্প ঋণে আপনার ঋণ দিবেন। এই সুযোগগুলো আমরা গ্রহণ করতে চাই। আমাদের রয়েছে এই ধামসর ইউনিয়ন সহ আমাদের এই মানিকগঞ্জের লোক সংস্কৃতিতে আমরা ভরপুর। আমরা লোক সংস্কৃতি সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের বই প্রকাশনী আমরা এই উদ্যোগটা নিতে চাই। আমাদের বিভিন্ন ধরনের গবেষণা আমরা পাঠাগারের মাধ্যমে করতে চাই লোক সংস্কৃতিকে কেন্দ্র করে। আমরা প্রতি বছর সাহিত্যের জন্য অবদান রাখছেন আমাদের অনেকেই, যেমন আমার এক মামা, তিনি কাজ করছেন সামাদ কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা জনাব সামাদ কুদ্দুস, তিনিও কিন্তু সাহিত্য নিয়ে কাজ করছেন এবং এরকম নাম না জানা অসংখ্য মানুষ এখানে লেখালেখি করছেন।
আমি আরও জানি যেটা এই পাঠাগারকে নিয়ে কাজ করতে গিয়ে আমি আরও জানার সুযোগ পেয়েছি, এই ধামসরের যে চকটা এটা নাকি পুণ্ড্রনগরী এখানে অবস্থিত, এটার নিচে নাকি এখন একটা আপনার পুরনো সাম্রাজ্য এখানে রয়ে গেছে, মাটি খুললে নাকি পাওয়া যাবে। তাহলে এই তথ্যগুলো নিয়ে যারা গবেষণা করছেন, তিনি গবেষণা করছেন গালার একজন আমাদের এক বড় ভাই, তিনি এটা নিয়ে গবেষণা করছেন। তাহলে এই মানুষগুলোকে যদি আমরা প্রজাক্তা স্মৃতি পাঠাগারের মাধ্যমে পৃষ্ঠপোষকতা দিতে পারি, মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের মাধ্যমে যদি আমরা কোনো সহযোগিতা পেতে পারি, তাহলে নিশ্চয়ই বিশ্বাস করে এই পাঠাগার অনেক 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 কার্যক্রম তারা অংশগ্রহণ করতে পারবে এবং বড় ধরনের কোনো ভূমিকাও তারা রাখতে পারবে। মুক্তিযুদ্ধের যে সমস্ত সম্মানিত আমার উপস্থিত যারা আছেন, বিশেষ যাদেরকে নিয়ে আজকের অনুষ্ঠান আয়োজন, ধামসর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যাদের সম্মাননা দেওয়ার জন্য আমরা ক্ষুদ্র আয়োজনটা করেছি, তাদেরকে নিয়েও তাদের গল্পগুলোকে, তাদের স্মৃতির কথাকে আমরা যদি সংরক্ষণ করতে পারি, সেই সূত্রে প্রজাক্তা স্মৃতি পাঠাগার ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে সম্পৃক্ত হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর তারা প্রজাক্তা স্মৃতি পাঠাগারকে চিনে, জানে এবং সবচেয়ে বড় যে জায়গাটা হচ্ছে, এবার পুরো বাংলাদেশের 50টি পাঠাগারকে তারা আইডেন্টিফাই করেছে, তারা সিলেক্ট করেছে, যাদের সাথে এই মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে বই পাঠ কর্মসূচিতে 3 মাস ব্যাপী অংশগ্রহণ করবে। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রজাক্তা স্মৃতি পাঠাগার। এই 50 জনের মধ্যে একজন হচ্ছে প্রজাক্তা স্মৃতি পাঠাগার। আমরা সেই মুক্তিযুদ্ধের, আপনারা যারা বসে আছেন, আজ হোক কাল হোক আল্লাহ আপনাদেরকে নিয়ে যাবেন, আমরা জানি মানুষ মাত্রই মরণশীল। আপনাদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, এই পাঠাগারের মাধ্যমে যদি আপনাদেরকে আমরা তাদের সাথে একটা লিয়াজু করে আপনাদেরকে যদি আমরা কথাগুলোকে রাখতে পারি, সংরক্ষণ করতে পারি, সেই উদ্যোগটিও পাঠাগার নিতে চায়। এবং সর্বোপরি শিক্ষার যে বিকল্প নেই, আমরা যেটা সবসময় বিশ্বাস করি এবং আমি যেটা মনে প্রাণে ধারণ করি, আমি যেটা লালন করি, আজকে আমার মা আমাকে যে জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছেন, আমি তার জন্যই আমার আজকে দাঁড়ানোর পিছনে আমার মায়ের অবদান সবচেয়ে বড় বেশি। কারণ আমার মা লেখাপড়া জানতেন, আমাকে লেখাপড়া করার জন্য সবসময় ইন্সপায়ার করতেন, আমার পরিবার আমাকে সবসময় ইন্সপায়ার করতেন। এই জন্য আমি রবীন্দ্রনাথ বলেছেন যে আমাকে একটি শিক্ষিত মা উপহার দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। প্রজাক্তা স্মৃতি পাঠাগার বিশ্বাস করে এই 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 যে একটি শিক্ষিত জাতি উপহার দেয়া, সেখান থেকে আমি হয়তো জাতি উপহার দিতে পারবো না, কিন্তু কাকনা গ্রাম ধামসরবাসীকে হয়তো বা একটা শিক্ষিত জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের মায়েদেরকে এগিয়ে আসা, তাদের বাচ্চাদেরকে পাঠাগারমুখী করা। তারা যদি এই পাঠাগারমুখী করেন, এই বাচ্চাদেরকে যদি পাঠাগারের দিকে ধাবিত করেন, তাহলে এখানে শিক্ষার যে উপকরণগুলো রয়েছে, পাঠ্যসূচির বাইরেও যে তাদের আলংকরিক যে শিক্ষাগুলো রয়েছে, এটা তারা শিখতে পারবেন, নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। সেই প্রেক্ষাপটে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে আসছেন যে বাংলাদেশকে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে হবে। সেই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে হলে আমাদের পাঠাগারের আজকে যে অস্থায়ী যে কার্যক্রম দেখছেন, অস্থায়ী যে যেখানে আমরা ভাড়া অবস্থায় চালাচ্ছি, এটার একটা নিজস্ব জায়গা প্রয়োজন, ভবন প্রয়োজন। আমি মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং স্পেশালি আমি আমার চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, আমি ইদ্রিস মামার দৃষ্টি আকর্ষণ করব, তিনি যেন আমাদেরকে এই পাঠাগারকে তিনি যেন একটা স্থায়ী ভবনের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে এই পাঠাগার, আমি বিশ্বাস করি, আমি দাবি করি যে এই পাঠাগার একদিন আপনাকে, এই পাঠাগার এখান থেকে অনেক কিছু দেবে। একজন বিসিএস ক্যাডার বের হবে, 10 জন বিসিএস ক্যাডার বের হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হবে। হাত দিয়ে দেখুন তো, খুঁজে দেখুন তো, কতজন বিসিএস ক্যাডার আছে আমাদের গ্রামে, কতজন ভালো ডাক্তার আছেন আমাদের গ্রামে, কতজন ভালো প্রভাষক আছেন, কতজন রাজনীতিবিদ আছেন? নাই। এই পুরো ইউনিয়নে কিন্তু তার অভাব রয়ে গেছে। আজকে কি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেবের মতো কোনো এরকম কোনো স্পেশাল মানুষের জন্ম দিতে পেরেছে এই গ্রাম? পারেনি। কেন পারেনি? তার ব্যর্থতা কার? এই ব্যর্থতা হচ্ছে আমাদের অভিভাবকদের। আমি জোর দাবি করতে চাই, আপনারা এই পাঠাগারকে উন্নতি করেন, এখানে সুযোগ বৃদ্ধি করেন, পাঠকমুখী করেন। আমরা আপনাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব, অন্তত শিক্ষিত আব্দুল সালাম দেব, নুরুল ইসলাম রাজা দেব। একজন ভালো রাজনীতিবিদও নাই। আছেন কারা? একেবারেই যারা লেজুর বৃত্তি করেন। আমরা সেরকম লেজুর বৃত্তি চাই না। প্রজাক্তার স্মৃতি পাঠাগার মাথা উঁচু করে এই পতাকার মতো দাঁড়িয়ে থাকতে চায় এবং বিশ্বাস করে আপনারা আমাদের পৃষ্ঠপোষকতা করলে আমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবো। সেই আহ্বান জানিয়ে আমার গ্রামের সুধীজন, অভিভাবক সকলের প্রতি নিবেদন থাকবে এবং আমার মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদের নিজ নিজ জায়গার দায়িত্ববোধের জায়গা থেকে আমরা
চাইবো তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। সন্তান যাদের হাত ধরে পথ করে এই বাংলাদেশকে স্বাধীন করেছে মাত্র 9 মাসের বিনিময়ে, সেই মুক্তিযোদ্ধা ভাই বোনেরা, সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সভাপতি সম্পূর্ণ বক্তৃতা দিয়ে গেছেন, মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে হলে পড়ার কোনো বিকল্প নেই, লেখাপড়ার কোনো বিকল্প নেই। মুক্তিযোদ্ধারা বাংলাদেশের অহংকার, মুক্তিযোদ্ধারা বাংলাদেশের একটি স্মৃতিফলক। সেই মুক্তিযোদ্ধাদের আজকের এই সম্মান অনুষ্ঠানের আমি দাঁড়িয়ে বলতে চাই, হাজার বৎসরে সেই শ্রেষ্ঠতম বাঙালি, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠতম মহাপুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে এই বাংলাদেশের 7.5 কোটি বাঙালিকে উজ্জীবিত করেছিল স্বাধীনতার লক্ষ্যে। আর সেই মহান নেতার সুযোগ্য সন্তান জননেত্রী শেখ হাসিনা, সফল প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী, এই দেশকে সামনে নিয়ে এগিয়ে চলার জন্য যে যে প্রক্রিয়া করে যাচ্ছেন তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং এই ক্লাবের আফরোজা আক্তার স্মৃতি পাঠাগারের সম্মানিত সভাপতিকে আমি ধন্যবাদ জানাই। দামসারণে মেধাবী স্টুডেন্টদের নিয়ে একটা সুশৃঙ্খল একটা পাঠাগার হোক। প্রধান অতিথি, বিশেষ করে যারা আমরা এই দামসারণের কৃতি সন্তানরা আছি, তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই পাঠাগার যেন সামনের দিকে এগিয়ে যায়, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট সারাফ হোসেন লিয়াকত। এবার বক্তব্য নিয়ে আসছেন ধামসর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ধামসর। বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার কাকনায় এর উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা দৌলতপুর উপজেলা সহ আমাদের সামনে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ সকল নেতৃবৃন্দ, মা বোনেরা, ছোট ভাই ভাতিজা, সকলকে শ্রেণী মতো সালাম, আসসালামু আলাইকুম। আসলে আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার আজকের যে অনুষ্ঠানের আয়োজন করেছে, আমি তাকে উন্নয়নের স্বার্থে, ঘর তো আমি বিল্ডিং তো করে দিতে পারবো না, তবে আমি পাঠাগারের সাহায্য হিসেবে আমি 50,000 টাকা এই পাঠাগারে উপঢৌকন হিসেবেই দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আর আগামী 7ই জানুয়ারি নির্বাচন, আমাদের জেলার সেক্রেটারি মহোদয় অফিসে উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আওয়ামী লীগের প্রধান। ওনার সিদ্ধান্তের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেহেতু দল করি, সেই দলের পক্ষে সবসময় থাকতে হবে। আগামী 7ই নির্বাচন, সেই নির্বাচনে আপনারা সকলে একাত্মতা ঘোষণা করে আমাদের মাননীয় নেত্রীর নির্দেশনা অনুযায়ী লাঙ্গল প্রতীকে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে আমরা এই মুক্তিযুদ্ধের স্মৃতিস্মরণমূলক বক্তব্য শুনব। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আরশেদ আলী মেধা, সহসভাপতি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ। উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ ফয়জুল ইসলাম নাজমুল। স্মৃতি পাঠাগার আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি রবিউল আলম সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার রাজনৈতিক গুরু, আমার অভিভাবক, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন দৌলতপুর উপজেলার আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট AK আজিজুল হক সাহেব।
মঞ্চে উপবিষ্ট আছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের উপজেলার সুযোগ্য চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোর ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম রাজা ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন ধামসর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ধামসর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সভাপতি জনাব অ্যাডভোকেট ইদ্রিস আলী। মঞ্চে উপবিষ্ট আছে ধামসর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট সারাফ হোসেন লিয়াকত। মঞ্চের সামনে উপস্থিত আছেন ধামসর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, অত্র এলাকার ছোট বড় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট কালো রাতে ওই ঘাতকদের নির্মমভাবে নিহত জাতির জনকের পরিবারের সকল শহীদ সদস্যদের। শ্রদ্ধা স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। শ্রদ্ধা জানাচ্ছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে সকল সূর্য সন্তানেরা অংশগ্রহণ করে আমাদের এই লাল সবুজের পতাকা এনে দিয়েছিল, সেই সকল 30 লক্ষ শহীদদের আমি শ্রদ্ধা স্মরণ করছি। শ্রদ্ধা স্মরণ করছি 2 লক্ষ মা বোনদের যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছিলাম। আমি বক্তব্য দিব না, বক্তব্য দিবে প্রধান অতিথি। আমি শুধু বলতে চাই আগামী 7 তারিখে আপনারা জানেন 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন আমাদের মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম সাহেবকে নৌকা প্রতাক দিয়ে পাঠিয়েছিলেন, কিন্তু জননেত্রী শেখ হাসিনা এই জাতির কল্যাণে আমাদের দেশের মানুষের বৃহত্তর স্বার্থে দেশের কথা চিন্তা করে সেই নৌকা প্রতীক পরিবর্তন করে লাঙ্গল প্রতীক দিয়ে আমাদের কাছে মাঝে পাঠিয়েছেন জয়নুল আলম রুবেল ভাইকে। আপনারা সকলে অতীতের মতো ঐক্যবদ্ধ হয়ে আগামী 7 তারিখে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজা সহ সরোয়ার আমার আরেক ছোট ভাই যার সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, সেই ইদ্রিস আলী। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার আগে আমি আজকের সভাপতির একটা কথার একটু কারেকশন করতে চাই। উনি বলেছেন যে আমরা ধামসর ইউনিয়নে রাজা বানাবো, সালাম বানাবো, যারা আছে তারা লেজুর ভিত্তি করে। কথাটা আদৌ ঠিক নয়। তুমি জানো না তোমার বাবা ছিল খোরশেদ, আমাদের বয়সে ছোট। বঙ্গবন্ধু ডাকে সেই দিন আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, ভারত গিয়েছিলাম। আর আমি মানিকগঞ্জ চিনতাম না, মানিকগঞ্জও চিনতাম না, মানিকগঞ্জ একটা লোক আমাদের ছিল না। আমি একবার ট্রাফিকে রাত্রিতে আমাকে ধরেছিল, ট্রাফিক আমাকে বলেছিল যে মানিকগঞ্জ আপনি যে ধামসর ইউনিয়নের বাড়ি একটা সার্টিফিকেট দিই। একজন বলক যেই লোক আমি চিনি, আমি একটা নাম বলতে পারছিলাম না যে আমাদের কোন লোক মানিকগঞ্জে থাকে। সেই সময়ে আমরা যারা তরুণ ছিলাম, প্রাণপ্রিয় ভাতিজা, ভারত গেছি, ট্রেনিং নিছি, বঙ্গবন্ধু ডাকে সামান্য অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়েছি। তবে কাকে বলো লেজর ভিত্তি করি আমরা? আমরা আমাদের সময়ের টকবগে তরুণ যারা একটা ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, পিছনে চিন্তা করে নেই। জানো, আমি আমার বাবার একমাত্র ছেলে। আমি যখন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমার সহপাঠীরা যুদ্ধে মারা গেছে, কেউ কি তাদের খোঁজ রাখে? আমিও তো যাইতে পারতাম। এই দেশ আমরা আনছি, এই দেশের জন্য আমরা প্রাণ দিছি। এই ধামসর ইউনিয়নের আজকে যে মুক্তিযোদ্ধাদের দেখো, সবাই ছিল সেদিন তরুণ। আমরাও কিছু লেখাপড়া করছি, আমরাও ওই দেবেন্দ্র কলেজ
ঢাকায় অনেকে পড়ছে, আমি হয়তো পারি নাই। তো যাই হোক, আমরা লেজর ভিত্তি করি না, আমরা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক ছিলাম, এখনো আছি, আজীবন থাকব। আমরা যারা মুক্তিযোদ্ধা তাদের আজকে যে ডাকা হয়েছে এই 53-54 বছর পরে অত্যন্ত ভালো, গর্বিত। কেউ কোনো এলাকায়, বিশেষ করে ধামসর এলাকায় কখনোই মুক্তিযোদ্ধাদের ডেকে অন্তত একটা সম্বর্ধনা দেয় নাই। এই দেশের জন্য আমরা অনেক কিছু করেছিলাম, কিন্তু আমাদের সম্বর্ধনা নাই, তোমরা তা দিয়েছো। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তোমরা আমাদের জীবনের শেষ সময় হইলেও স্মরণ করছো, শেষ সময় হইলেও আমাদেরকে কিছু মূল্যায়ন করছো। আমরা হয়তো কেউ 10 বছর আর বাঁচবো না, শমশের আলী শেষ, আমরা হাঁটতে পারি না, চলতে পারি না, অনেকটি মরে যাবো কয়েক বছরের মধ্যে, আল্লাহ জানে কে কখন মরে, তবে আমাদের সময় নাই। যাই হোক, আমরা তোমাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। তরুণ প্রজন্মকে বলতে চাই যে এই উদ্যোগের সাথে আপনারা থাকেন, বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশের সাথে থাকেন, বঙ্গবন্ধু কন্যার সিদ্ধান্ত আপনারা মানেন, আপনারা মূল দরে ফিরে যান। যারা এখনো যান নাই, বিশুদ্ধ হয়ে গেছেন, বঙ্গবন্ধু কন্যার কথা যারা মানেন নাই, তারা ফিরে আসেন। আগামী দিনের আমরা আবার এদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের একত্রিত হব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শমশের উদ্দিন, জনাব শমশের ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বলছে, আমি সংক্ষিপ্ত বক্তব্য দিব। আমি 1969 আমরা আন্দোলন করেছিলাম, যার কথা না বললে আমাদের ভুল হবে। এই জামশের ইউনিয়নের এই শহীদ আব্বাস ভাই আমাদেরকে এই আন্দোলনে আমাদেরকে নিয়ে আন্দোলন করেছিল, সে শহীদ হয়েছে। তার প্রতি আমরা শ্রদ্ধা রেখে এবং আমরা 1970 সালে এই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করি এবং ওই সময় আমি আওয়ামী লীগের সদস্য হইয়া আওয়ামী লীগের পক্ষে কাজ করি এবং 71-এ মুক্তিযুদ্ধে যাই। এবং সেই সময় আমাদের এই এলাকার টাঙ্গাইলের খন্দকার বাতেন ভাইয়ের সাথে, তখন বাতেন ভাই হলো ভারতের প্রথম যায়, আমি তার সাথে মানিকগঞ্জের একজন, আর সব হলো টাঙ্গাইলের 249 জন। এই 250 সালে আমরা ভারতের আগরতলা চলে যাই। সেখানে যাইয়া আগরতলা যাইয়া বাতেন ভাইয়ের কোনো সাথে কাদের সিদ্দিকের সংঘর্ষ ছিল, যার কারণে আমি পরে ঢাকা ডিস্ট্রিক্টের সাথে নিজে ট্রেনিং গ্রহণ করে 2 নম্বর সেক্টর থেকে আমি যুদ্ধকালীন কমান্ডার হিসেবে গৃহদরদপুরে দায়িত্ব নিয়ে আসি এবং পরে আমি মুজিব বাহিনীর সাথে 71 ভোট করে আমি তার শ্রী জমিদার বাড়ি ক্যাম্প করি। যাই হোক, এটা আমাদের নামসার ইউনিয়নের গর্ব এবং দৌলতপুর থানারও গর্ব যে আমরা এই নেতৃত্ব দিয়েছি। এই যুদ্ধের সময় আমরা বঙ্গবন্ধুর ডাকে আমরা যুদ্ধ গ্রহণ করেছি। আমাকে ক্যাপ্টেন হারুন সিদ্দিক বলেছিল যে তুমি মুক্তিবাহিনী হয়ে কেন মুজিব বাহিনী কাজ করো? আমি বলছিলাম না, আমি মুক্তিযুদ্ধে গেছি বঙ্গবন্ধুর ডাকে। তাকে আমাকে উনি অনেক হুমকি দিয়েছে, আমি তাও পরোয়া করি নাই। আমরা একসাথে আসি, যেমন আমরা বেঞ্জির ভাই আমরা একসাথে আসি, সাভারে ইমু ভাই আমরা একসাথে আসি, মিরপুরে আসছিল বাবু ভাই, তাকে স্বাধীনতার পর তাকে মেরে ফেলায়, আমরা একসাথে আসি। সিঙ্গেরে অ্যাডভোকেট ফজলুল ভাই আসছিল, মানিকগঞ্জের দেওয়ান শফিকুল ইসলাম আসছিল, সাটিরের খালেক ভাই আসছিল, আমরা একসাথে আসি। আমরা আইসা যুদ্ধ করি মুজিব বাহিনী হিসাবে। আর এই যুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে, 2 লক্ষ মামুলি ইজ্জত নষ্ট হয়েছে, পাকিস্তানের বহু ঘর পুড়িয়া সার করে দিয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি। আর 15ই আগস্ট জাতীয় জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারকে যে নির্মমভাবে হত্যা করা হয়, আমি তাদের ঘৃণা করি। এই কুলঙ্গাররা এই দেশকে পাকিস্তানের হাতে বিকিয়ে দিবার ছিল। তাই আমরা সবার কাছে আবেদন রাখবো, আমরা এই বিএনপির ষড়যন্ত্রে আমরা এই করবো না। বিএনপি এই দেশকে ধ্বংস করতে চায়, এরা খুনি, এটা রাজনীতিবিদ না, এরা হলো সন্ত্রাস। তাই আমি আহ্বান রাখবো এবং বঙ্গবন্ধুর কন্যা, জাতীয় জনবন্ধু বঙ্গবন্ধুর কন্যা দেশকে
যেভাবে এগিয়ে নিছে আর কোনো সরকার পারে নাই, এবং এমন তার হাতকে শক্তিশালী করার জন্য 7ই জানুয়ারি নির্বাচনে আমাদের যে নৌকা মার্গের প্রতীক আমাদের অ্যাডভোকেট সালাম ভাইকে দিয়েছিল, আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধু কন্যা কী কারণে তাকে আবার উদ্যোগ করিয়া আমাদের এই লাঙ্গল মার্কাকে দিয়েছে। তাই আমরা সকলের কাছে আহ্বান রাখবো, আমরা যারা ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ অর্থাৎ আওয়ামী লীগের বিশ্বাসী, তারা এই লাঙ্গল মার্কা ভোট দিয়ে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দু মানুষের। আসসালামু আলাইকুম। আজকের এই ধামসার ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিয়ন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাঠকদের বক্তৃতা ও আবৃত্তি পাঠ, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা, যিনি 7ই মার্চের বঙ্গবন্ধুর ডাকে যিনি স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হত্যার পর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দায়িত্ব নিয়েছিলেন, যিনি তিল তিল করে মানিকগঞ্জ একক নেতৃত্বের অধিকারী, সে আমার শ্রদ্ধাভাজন নেতা, যার হাত ধরেই আজ 33টি বছর পার করলাম, সেই শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার আপনার প্রিয় মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়তে গড়ে ওঠা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম রাজা। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, যিনি বারবার যুদ্ধকে যে অশোককে জয় করে যিনি সার্বক্ষণিক মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, সেই শ্রদ্ধাভাজন নেতা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট AK বাইজুল হক। মঞ্চে ইদ্রিস ভাই ছিলেন এই ইউনিয়নের বিপ্লবী সভাপতি এবং ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইদ্রিস আলী সরোয়ার, এই ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক, আমার রাজনৈতিক সহযোগিতাবৃন্দ। সর্বশেষ আমি যাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি, যাদের আমি স্যালুট জানাই, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার যুদ্ধে 7ই মার্চের ময়দানে যিনি এবারের সংগ্রাম, সেই মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই স্বাধীনতার যুদ্ধের অগ্রণী সেনারা যাদেরকে আমাদের দিয়েছে একটি লাল সবুজের পতাকা, একটি মাতৃভূমি, সেই মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধার মুরব্বিয়ানগণ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা দলনেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে 1971 সালে যে মহান যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কিছু চিত্রাঙ্কন প্রদর্শন করেছেন। ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানটাকে কোমলমতি ছেলে মেয়েদেরকে আরো প্রদর্শনীর মাধ্যমে দেখানো উচিত বলে আমি মনে করি। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আজকে যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদেরকে আমি স্যালুট জানাই। বঙ্গবন্ধুর একটি আদর্শ ছিল, সেই আদর্শের মধ্যে দিয়েই আমরা ওই আদর্শ বিশ্বাস করি। বঙ্গবন্ধুর আদর্শকে ভিতরে লালন করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা দলনেত্রী শেখ হাসিনা সেই আদর্শ নিয়ে রাজনীতি করছে। বঙ্গবন্ধুর কন্যা দলনেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে যাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর 3.5 বছরের মাথায় এদেশের ঘাতক কুচক্রী মহলের নিহত হয়েছিলেন, তিনি স্বপ্ন পূরণ করতে পারেন নাই। 21 বছর ক্ষমতার বাইরে থেকে দলকে সুসংগঠিত করে আজ ক্ষমতাসীন, তলাবিহীন জুড়ি থেকে আজকে মধ্যমায়ের দেশ। স্বপ্ন দেখছেন 1941 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শত্রু আমাদের পিছিয়ে ছাড়ছে না, বারবার হত্যা করার জন্য চেষ্টা করছে। স্বাধীন এই দেশকে আবার পিছিয়ে টানার জন্য, বঙ্গবন্ধুর উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য পশ্চিমা শাসক গোষ্ঠী
শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে, দেশটাকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বঙ্গবন্ধুর যে কাজ রয়েছে তার মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ করতে চাই। আগামী 7ই জানুয়ারি নির্বাচন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই ব্যাপারে আমার শ্রদ্ধাভাজন নেতা তার বক্তব্যই বলবেন, আমি ওই প্রসঙ্গে যাইতে চাই না। নেত্রী কি জানে, নেত্রী কি বোঝে, একমাত্র আল্লাহ জানে আর নেত্রী জানে। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। আমি শুধু বিনয়ের সাথে অনুরোধ করব, যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, যারা আওয়ামী লীগ করেন, যারা ছাত্রলীগ করেন, যারা যুবলীগ করেন, যারা মহিলা আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধু গণতন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনে প্রার্থী দিয়েছেন, পরিবর্তন করে লাঙ্গল প্রতীক দিয়েছেন। আমাদের লাঙ্গল হবে নৌকার প্রতীক। আগামী 7ই জানুয়ারি নির্বাচন হবে শেখ হাসিনার নির্বাচন। এই নির্বাচন যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার প্রার্থীকে বিজয় না করতে পারি, দেশের সংকট হবে, মানুষের সংকট হবে। আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যে প্রার্থী দিয়েছে, যে যাই বলুক, যে বেঈমান, যারা বেঈমানি করছে, তারা এই বেঈমানদের জন্য আজ বঙ্গবন্ধু খুন হয়েছিল। ভাইরা আমার, মনে রাখতে হবে। আমি নাম বলবো না, উদ্দেশ্য করে বলবো না। বঙ্গবন্ধু এই সমস্ত নেতার জন্যই উনি খুন হয়েছিলেন। আপনাদের মনে রাখতে হবে, ষড়যন্ত্র চতুর্দিকে হচ্ছে। 7ই জানুয়ারি নৌকার বিজয় করার লক্ষ্যে আপনারা যে যেখানে আসুন প্রত্যেকেই কাজ করবেন, এই আশা ব্যক্ত করে, সকলের দীর্ঘায়ু কামনা করে 7ই জানুয়ারি নির্বাচনে আমরা বিজয় হব, এই বিজয়ের প্রত্যাশা নিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে কাকনা আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার এর উদ্যোগে বিজয় দিবস 2023 উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমার ভাগ্নে, আমাকে মামা বলে সম্বোধন করেন, খুব প্রিয় লোক, অ্যাডভোকেট সুজন। এবং আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে এসেছেন, তাকে আমরা সকলেই চিনি। তিনি এই দেশেরই মা মাটি সন্তানের সন্তান। ওনার জন্মস্থান বোধহয় আমাদের পাশের ইউনিয়নেই, আশাপুর গ্রামে, সিংজুরি ইউনিয়নে। যাই হোক, দীর্ঘকাল উনি এই রাজনীতির সাথে জড়িত, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে, যিনি জীবন যৌবন সমস্ত কিছুই এই রাজনীতির সাথে জড়িত ছিলেন, বিসর্জন দিয়ে জীবন যৌবন। তারপরে উনি 2001 সনে আমাদের মাঝে নৌকা প্রতীক নিয়ে এসেছিলেন। সেই দিন আমরা বিপুল ভোট দিয়েও তাকে জয়লাভ করতে পারিনি। সেদিন মিডিয়া কুর কারণে উনি পরাজয় বরণ করেন। যাই হোক, এই 2024 নির্বাচনে ওনাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রতীক দিয়ে এই দ্বাদশ নির্বাচনের জন্য ওনাকে পাঠিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই জননেত্রী দেশের স্বার্থে ওনার মনোনয়নকে প্রত্যাহার করে নিয়ে আমাদের জোটের প্রার্থী লাঙ্গল প্রতীক দিয়ে এখানে আরেকজনকে পাঠিয়েছেন। সেই নেতা যিনি এত বড় কষ্ট সহ্য করে, এত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে যিনি, তারপরেও কিন্তু আমাদের মাঝে ছুটে এসেছেন। এইরকম নেতা পাওয়া কিন্তু কঠিন। ওনার পরিবর্তে আমি থাকলে হয়তো আমি কয়দিন বিছানা থেকে উঠতে পারতাম না। উনি শুধু টাকা পয়সাই নষ্ট করেননি, উনি কিন্তু সময়, শ্রম, উনি শারীরিক যে অবস্থা, তারপরও যে শ্রম দিয়েছেন, সেখান থেকে উঠে এসে এই অনুষ্ঠানে আসা অত্যন্ত কষ্টকরদায়ক এবং বেদনাদায়ক। যে এক সেই শ্রদ্ধেয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আর একজন নেতা, যিনি দৌলতপুর উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম রাজা। আরেকজন বিশেষ অতিথির অবস্থা আছেন, যিনি ইতিপূর্বে আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন, দৌলতপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। এখানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে এই ইউনিয়নেরই সুযোগ্য চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইদ্রিস আলী। আর একজন বিশেষ অতিথি এই ইউনিয়নেরই সুযোগ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সরোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবর্গ বক্তব্য দিয়েছেন। এখানে উপস্থিত আছেন যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান মূলত
যারা বাংলাদেশের সূর্য সন্তান, যাদের জীবনকে বাজি রেখে এই বাংলাদেশকে স্বাধীন করেছিল, সেই সূর্য সন্তানদের তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এখানে উপস্থিত আছেন দৌলতপুর থানা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। আমাদের প্রধান অতিথি আসার কারণে তারাও ছুটে এসেছেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। এখানে এসেছেন পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ, এই গ্রামের সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তব্য দেওয়ার সময় নেই, আমাদের প্রতিনিধি উনি তাড়াতাড়ি চলে যাবেন, এজন্য বলার কিছু নেই। আজকের এই অনুষ্ঠান যে আয়োজন করেছেন, যারা আয়োজন করেছেন এই গ্রামবাসী এবং যারা আয়োজক, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সুজনকে, অ্যাডভোকেট সুজনকে। ভালো একটা চিন্তা ভাবনা করেছে। আজকের ভবিষ্যৎ প্রজন্ম এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা অনেক অজ্ঞ বলতে গেলে, বিশেষ করে গ্রাম অঞ্চলের ছেলেমেয়েরা। আজকের এই অনুষ্ঠানেই প্রমাণ বহন করে যে আগামী যে আমাদের ভবিষ্যৎ বংশধর, তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে পারবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এটাই বাস্তবতা। তা আমি আশা করব এই অনুষ্ঠান যেন আরও বৃহৎ আকারে, বড় আকারে করতে পারে, সেজন্য আমি দোয়া করি এবং আশীর্বাদ করি। পাশাপাশি আগামী দ্বাদশ নির্বাচন, এই নির্বাচনে 7 তারিখে জানুয়ারি 7 তারিখে ভোট। আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন, কারণ জননেত্রী শেখ হাসিনা উনি একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন দেখতে চায়, যার জন্য আজকে আমাদের দলের মধ্যেও অনেক প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসাবে এসেছে এবং মহাজোটের প্রার্থীও আছে। তা আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা হাতের লেখা যে মহাজোটের প্রার্থী, তাকে আপনারা আগামী নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিবেন, এই প্রত্যাশা রাখি। এবং সকলকেই ভোট কেন্দ্রে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহেদি। আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, স্নেহভাজন এবং আমাদের সকলের প্রিয় ব্যক্তি, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী 7 তারিখ যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তাকে নৌকা প্রতীক দিয়েছিলেন, যিনি জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বারের পিপি, বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম, মঞ্চে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুল হক, সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস, বক্তব্য রেখে গেলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী সারোয়ার ভাই সহ দৌলতপুর থেকে আসছে আমাদের শ্রমিক লীগের সভাপতি সাইফুল ভাই, বাদল মোল্লা, শওকত ভাই, আমাদের সিদ্দিক ভাই চেয়ারম্যান কুলিয়া ইউনিয়ন পরিষদ, আমাদের মশির হাজি ভাই সভাপতি, সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ, আমাদের আরশাদ আলী মিদার সহ যারা আমরা এখানে আসছি, সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সেই সাথে অনুষ্ঠানটা বীর মুক্তিযোদ্ধাদের, ওনাদেরকে সম্বর্ধিত করছে এই কাকনা আফরোজা স্মৃতি পাঠাগার, তাকেও আমরা শ্রদ্ধা জানাই যে আমরা তো সম্মানী লোকরে ইদানিংকালে সম্মান কেউ আমরা দিতেই চাই না। সম্মান দিলে মনে হয় আমরা ছোট হয়ে যাব, এই চিন্তা ভাবনায় আমরা সম্মান দিই না, কিন্তু এই স্মৃতি পাঠাগার তাদেরকে সম্মানিত করছে। এই কারণে আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে পাঠাগারের যিনি সভাপতি, ওনাকে ধন্যবাদ জানাই। আর বক্তব্য রাখবো না ভাই, বক্তব্য যা রাখার আমাদের প্রধান অতিথি মহোদয় রাখবেন আজকে, অ্যাডভোকেট আব্দুল সালাম কাকা। তারপরেও বলে যাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটি দুঃসময় পার করছেন এই জাতির জন্য, যেমনটি পার করেছিলেন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব 1971 সালে, ঠিক সেই রকমই একটি সময় এখন চলছে। যে সেই সময়কে ধারণ করে, সেই সময়কে লালন করে আমরা যে যেখানে আছি, আগামী 7 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সালাম কাকাকে মার্কা দিয়েছিলেন দেশ এবং জাতির কথা চিন্তা করে। উনি ভালো জানেন মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন।
সেটি ওনাকে তুলে নিয়ে একজন নাঙ্গল প্রতীকের লোক এখানে দিয়েছেন মহাজোটের প্রার্থী। আমরা সকলেই সেই মহাজোটের প্রার্থীর জন্য এখানে কাজ করব এবং এই দেশটিকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলব। আর মাননীয় প্রধানমন্ত্রী এদেশের প্রত্যেকটি ছেলে মেয়েকে কর্মক্ষম করার জন্য যে চেষ্টা করছেন, এই ক্লাবের মাধ্যমে তার একটি অংশ সেই কর্মক্ষম ব্যক্তিরা সৃষ্টি হবে। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সর্বোপরি বীর মুক্তিযোদ্ধাগণ যারা ৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এই দেশটিকে স্বাধীন করেছিলেন, এই দেশটির জন্য যুদ্ধ করেছিলেন, তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এই ক্লাবের। বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহাস্পদ সুজন খোরশেদ ভাই সুযোগ্য সন্তান মায়ের নামে আফরোজ রাজা রমজান স্মৃতি পাঠাগারের উদ্দেশ্যে আজ থেকে 52-53 বছর আগের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দিনগুলোকে উঠিয়ে এনেছে। এই জন্য আমার হৃদয় থেকে বঙ্গবন্ধুর আদর্শের একজন অনুসারী হিসেবে ধন্যবাদ এবং অভিনন্দন। সুজন, অনেকের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, তাই না? আজকে সেই কথা আর না বললাম, তোমাকে ধন্যবাদ। এই প্রচেষ্টা আগামী দিনের জন্য বাঙালির জন্য অপরিহার্য এবং অনিবার্য। বঙ্গবন্ধুর বাণী যেমনি অনিবার্য, রবীন্দ্রনাথ নজরুলের বাণী যেমনি অনিবার্য, মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরা আমাদের জন্য, তরুণ প্রজন্মের জন্য, জাতির জন্য, বিশ্ববাসীর জন্য অনিবার্য এই প্রচেষ্টা। এই প্রচেষ্টার অগ্রগতিকে আমি স্বাগত জানাই। আমি যে কথা বলতেছিলাম, স্বপ্ন সুন্দর, বাস্তব বড় কঠিন। মজিদ ভাই দুইটি কথা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস, করুণ ইতিহাস। আমি কালকে আমার বাড়িতে শচীন স্যার এসেছিল, আমি কেঁদেছি। আমি ভারত থেকে ফিরে এসে আবার সংক্ষিপ্ত সময় আমি ফিরে এসেছিলাম আমি যুদ্ধে। আমি বানিয়াজুরি বাস স্ট্যান্ড থেকে মজিদ ভাই কলতা পর্যন্ত সারা রাত সাঁতরিয়ে আমি লুডু ভাই বেঁচেছিলাম। লুকমান ভাই বাড়ির দিকে এসে, কিন্তু আমাদের এই করুণ কাহিনী কেউ বলে না। রাজনীতি করি, মানুষের কথা বলতে চেয়েছিলাম পার্লামেন্টে, আমার সেই সুযোগ হলো না। আমি বাংলাদেশে এই 50-52 বছর ইতিহাসে বঙ্গবন্ধুর দল ছাড়িনি। আমি এখানে অনেকবার মিটিংয়ে বক্তৃতা দিয়েছি। আমি এই দোপচাকে মাছ মেরেছি, বড় রাইস ছোট রাইস। কাজেই আমি বলেছিলাম আমার মনোনয়ন পাওয়া একজন প্রতিটি কৃষকের মনোনয়ন পাওয়া, এই মনোনয়ন প্রতিটি কৃষকের মনোনয়ন ছিল। কিন্তু আজকে আমি সেই আমি বহুতবার শমশের ভাই বলেছি, আফাজবার নামে রাস্তা হোক দিল্লি টু দৌলতপুর, আমি পারি না। আমি এগিয়ে আসলে আমার ভিতর থেকেই বাধা দেয়। কি মজিদ ভাই? আমার ভিতর থেকেই বাধা দেয়। আমি মোহিনীগুড় নামে রাস্তা করেছি, কিন্তু নাম ফলক উঠানের মানুষ নাই, কেউ এগিয়ে আসতে সাহস পায়। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে চেয়েছিলাম, কিন্তু আমি পারি না। পারার সুযোগ আমি পেয়েছিলাম। আমি যেখানেই গিয়েছি মানুষ বলেছে আপনি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, আপনি মামলা করেন, কিন্তু তারপরেও সুজন বাবা আমার কাছ থেকে কিনে নেওয়া হবে। আমি সে কথা পরে আসি। আজকে এই সুন্দর অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধাগণ, শ্রদ্ধাভাজন তরুণ প্রজন্মের ছেলে মেয়ে ভাইয়েরা বোন,
মুক্তিযুদ্ধের সময় আমরা তোমাদের এই বয়সে ছিলাম। আমার প্রিয় দৌলতপুর উপজেলার চেয়ারম্যান অত্যন্ত মেধাবী এবং সৎ, এটা আমাদের গর্ব। সৎ থাকা, যার নামে বিন্দু মাত্র অসতের কোনো কলঙ্কদার শরীরে দাগ কাটে নাই। তরুণ বয়সী নেতা নুরুল ইসলাম রাজা আজিজ ভাই দীর্ঘ ঘাত প্রতিঘাতে তিনি আজকে সুন্দর অবস্থান তৈরি করেছেন। সততা, নিষ্ঠা, শ্রদ্ধাশীল, নম্রতা, ভদ্রতা প্রায় পরিপূর্ণ রূপ ধারণ করেছেন। অ্যাডভোকেট আজিজুল হক আজিজ, আব্দুল কুদ্দুস, মা বোনের আমার, আমি কি বলবো, বলার কিছু নেই। আজকে শুধু এটি বলতে চাই, সুজন, রবীন্দ্রনাথ বলেছেন তোমার ডাক শুনে কেউ না দেয় সারা, একলা চলো একলা চলো, একলা চলো একলা চলো, একলা চলো রে। তোমার এসছি আমার বলার কিছু নেই, কি তাই না? একলা চলতে হবে। যারা তার ধরে রাখতে পারবে না বেরিয়ে যাবে। অনেককেই দেখেছি আমার এই কাটনা গ্রাম, আমার হাত ধরে যারা এসছে, যারা আমাকে ইউজ করেন, যারা আমাকে ইউজ করেন, অনুসরণ করেন না, তারা নাই। হারুন নাই, জহিরুল নাই, লজ্জার। এটা হয় না, যখন যেমন তখন তেমন হয় না। দেলোয়ার ভাই নাই, আজকে আসেন না। আমি মনে করছিলাম দেলোয়ার ভাই আস, আমাকে ব্যাংকার ইয়ে আসছে, কি ভাই বৈদিন ভাই আস। তাই দু কথা বলার আগে আমি এই গ্রামে এসছি, কাটনা গ্রামে। আজকে স্মরণ করতে হয় হাকিম স্যারের কথা, প্রয়াত শ্রদ্ধেয় শিক্ষক মিলান স্যারের কথা স্মরণ করতে হয়, স্মরণ করতে হয় শ্রদ্ধেয় জালাল ভাইয়ের কথা, স্মরণ করতে হয় আমার মুন্না আফসাসার কথা। আমি যখন দুঃসময়ে দল করে লেগে ঘুরেছি, কামাল ভাই বললো এই লোকগুলোর কাছে যা, সামাদ ডাক্তার, মুন্না আফসাসা, সেদিন প্রথম সভাপতি বঙ্গবন্ধু হত্যার পর মুন্না চাচা, তাকে আমি আজকে স্মরণ করতেছি। আমি আর বেশি কথা বাড়াবো না। আজকের প্রেক্ষাপট অত্যন্ত করুণ প্রেক্ষাপট। আমার নেতারা বক্তৃতা দিয়েছেন, আমি হতাশাই নাই, আমি একটি মাত্র প্রার্থী। তারপরেই সাংবাদিকরা আমার কাছে এসছে 17 তারিখে। আমি সহাস্যে বলেছি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম জীবন দেওয়ার জন্য। 52 বছর পরে আমার মনোনয়ন দিয়ে, আমার মনোনয়ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুজি স্বপ্নের বাংলাদেশ চেয়েছিলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন। বঙ্গবন্ধু পারেন নাই। দীর্ঘ সময় অতিক্রম করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে আজকে পৃথিবীর মধ্যে দেশে পরিণত করেছে। এই 41 বছরে বঙ্গবন্ধুর কন্যাকে বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসতে হয়েছে। বঙ্গবন্ধু মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি মুসলমান, মুসলমান একবারই মরে, মুসলমান 2 বার মরে না। কি বলেছিলেন না? আমি বাংলার মানুষের মুক্তি চাই। সেই বাংলার মানুষের মুক্তি দিয়েছে। মুক্তির পথে স্মার্ট বাংলাদেশ করার স্বপ্ন দেখাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কি তাই না? আজকে দেশের এই প্রেক্ষাপটে যেখানে একটি বিরোধী দল বারবার স্লোগান দেয় স্বাধীনতার ঘোষক জিয়া, এটা স্বাধীনতার ইতিহাসকে অস্বীকার করার শামিল, স্বাধীনতার ইতিহাসকে নস্যাৎ করার শামিল। জিয়া ওয়াজের সেক্টর কমান্ডার, জিয়া ওয়াজের ডিক্লারেশনের পার্টিসিপেটরি ব্যক্তি অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর, তিনি 27 তারিখে বলেছিলেন তার হিস্ট্রিতে কোন নয়। তারপরেও তারা বঙ্গবন্ধুকে খাটো করতে চায়। রাজনীতি করি উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাস করে। সে কারণেই আমি বলেছিলাম আজকের মুহূর্তে একটি দল নির্বাচনে আসে না, নির্বাচন বয়কট করে গণতান্ত্রিক ধারা, উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে চায়। সেই জন্য আজকে জাতীয় পার্টি জাতির এই সন্ধিক্ষণে
তাদেরকে 27টি 26 25টি আসন ছেড়ে দিয়েছে। আমি এই নেত্রীর ঘোষণাকে অভিনন্দন জানিয়েছি। আমি যদি যুদ্ধে মারা যেতাম মজিদ ভাই, আমি ডুবন্ত হয়ে গেছিলাম, আমার সান্ত্বনা, আমি যদি যুদ্ধে মারা যেতাম, আমি যদি এই 52 বছর বেঁচে না থাকতাম, আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করেছেন আমি সেটাকেই বিশ্বাস করি। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে আমি জাতির বৃহত্তর স্বার্থে মহাজোট থেকে এই 26 জনকে আমার নির্বাচিত মনোনীত প্রার্থীর নাম কেটে আমি তাদেরকে দিলাম। তারপরেও কোনো কিছু বলার আসার কি আছে? তারপরেও কি বিশ্লেষণ করার আছে? মাননীয় প্রধানমন্ত্রী, নট অনলি শেখ হাসিনা, হি ওয়াজ এ ডটার অফ বঙ্গবন্ধু শেখ মুজিব, নাও হি ইজ এ প্রাইম মিনিস্টার, thrice prime minister, now she is a president of Bangladesh Awami League, কি তাই না? তিনি কি শুধু শেখ হাসিনা? তিনি কাগজে বলেছেন সালামকে বাদ দিয়া রুবেলকে দিলাম। এটা কি অসত্য? কিসের স্বার্থে? জাতির স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক উন্নয়নের দেশের জন্য বঙ্গবন্ধুর কন্যাই ঘোষণা করে। কাজে এতে তো আর বলার কিছু নেই, না কিছু আছে? আপনার সবই তো বুঝেন, বাংলার মানুষ সবই বুঝে এবং সবই জানে। যারা অনেক কথা বিভ্রান্তিমূলক কথা বলে, আমি সালাম তো শুধু প্রার্থী নই, আমি ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের টুয়াইস সেক্রেটারি, ওয়ান ইলেক্টেড আফটার সিলেক্টেড বাই শেখ হাসিনা। কি না দ্বিমত আছে কোনো? একবার নির্বাচিত, অন্যবার সিলেক্টেড বাই শেখ হাসিনা। আমি তো বাংলাদেশে মানিকগঞ্জের আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করি, দ্বিমত আছে? আমি তো ঘিওর দৌলতপুরের শেওলার শেখ হাসিনার প্রতিনিধি, নির্বাচিত হলেও থাকবো, নির্বাচিত না হলেও থাকবো, এটাই সত্য কথা। ভাইয়ের আমার, আমি আর কিছু বলতে চাই না, আপনারা সবই বুঝেন। আমি কাকনার বলে আসছি, কি নিরালিতে বলে আসছি, এই অফিস আওয়ামী লীগের অফিস থাকবে। এই অফিসে বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি থাকবে। যেহেতু লাঙ্গলের ছবি এখানে থাকতে পারে, থাকবে। কি তাই বলি নাই? আমি আজকে কাকনারে অফিসে তাই বলে গেলাম। আমি আর কথা বাড়াতে চাই না। আমি আপনাদের সাথে থাকতে চাই। আমি আপনাদের লোক। কি অবিশ্বাস আছে? আমি ঘুষ খাই না। আমার নির্বাচনী সভায় জনতার পক্ষ থেকে বলেছেন, সালাম ভাই আপনি ঘুষ খান না, আপনি দুর্নীতি করেন না, আপনাকে ভোট দেব। আপনি মামলা করেছেন, টাকা নেন নাই, 40,000 টাকা দিয়েছি, 5,000 টাকা রেখে 35,000 টাকা ফেরত দিয়েছেন। আমার কথা না, আমার ভোটারদের কথা। কাজী ভাইয়ের আমার, বিভ্রান্ত হবেন না। আমি ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের সেক্রেটারি। I was selected father of the nation daughters, Sheikh Hasina, daughter of father of the nation, এবং শেখ হাসিনা, now he is a prime minister, now she is a president of Bangladesh Awami League। তার নির্দেশে আমাদেরকে চলতে হবে। এই স্বপ্নের মানিকগঞ্জ গর্ব, স্বপ্নের ঘিওর দৌলতপুর থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, অনাচার থাকবে না, ঠেকবাজ থাকবে না, বালি মহল থাকবে না, মাটি মহল থাকবে না। কি বলেন? আপনারা শেখ হাসিনার কথা, শেখ হাসিনার নির্দেশে ভোট দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি অনেক সুজন, কিছু মনে করো না বাবা, তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। মানুষ যেখানে ভালোবাসে সেখানে ভয়ের কিছু নেই। ভয় আছে? বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ফাঁসি দিতে পারে নাই, কারণ বঙ্গবন্ধুর পিছনে বাংলার মানুষ ছিল। আজকে শেখ হাসিনার পিছনে বাংলার মানুষ আছে। ভোটের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে, তারপর দেখি শেখ হাসিনাকে কেউ কিছু করতে পারবে না। সেজন্য চাই শেখ হাসিনার নির্দেশের
বাস্তবায়ন। আমি থানা আওয়ামী লীগ, জেলা ইউনিট আওয়ামী লীগের বলে দিতে চাই, একজন মানুষ স্বতন্ত্র করতে পারে, তিনি আওয়ামী লীগের প্রার্থী নন। ইন দি পয়েন্ট অফ কৌশল স্টাডি বলছে এই মুহূর্তে আমরা তাকে করব না, বহিষ্কার করব না। যে কৌশল, ইটস নট আইডিওলজি, ইটস নট গোল। গোল নির্বাচনে উইন করা, কি ঠিক আছে? নির্বাচনে জয় লাভ করা। আমি আর কথা বাড়াতে চাই না। আজকে এই সুন্দর অনুষ্ঠান সূচনা আয়োজন করার জন্য ইনশাল্লাহ তুমি মনে রাখো, আমি দাঁড়িয়ে বলে গেলাম, এই কাটনার মাঠ অনেক পবিত্র মাঠ। এই কাটনা কখনো নৌকা হারে না। কি হারে না? ৭৯-তে হারে নাই, ৮৬-তে হারে নাই, ৯০-তে হারে নাই, ৯৬-তে হারে নাই। আগামী দিনেও শেখ হাসিনার নির্দেশিত এই কাটনা তার প্রত্যাশিত প্রার্থী হারবে না, এটাই আমার বিশ্বাস। ইন দ্য মিন টাইম সুজন, তুমি বলে রাখো, হয়তো আমি সহজে মরবো না। বয়স ৭০-৭১ যাই হোক না কেন, আমি খুব শক্ত। আমি নির্বাচনের মহারথ রথে চড়েছিলাম মনে হয়, যেখানে যায় হাজার হাজার মানুষ। সালাম ভাই, যেখানে আমরা আছি সেখানে, কি তাই না? আমি কথা দিয়ে গেলাম, তোমার এই উদ্যোগ অচিরেই শেখ হাসিনা ক্ষমতায় আছেন, আমরা যদি সুবাতাস বহাতে পারি, অন্য কেউ না বললেও আমি মুক্তিযোদ্ধা যারা আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদেরকে নিয়ে তোমার এই প্রত্যাশার স্ট্রাকচারাল বিল্ডিং এর কাজটা আমরা করে দেব, জায়গার কাজ আমরা করে দেব। পাশাপাশি তোমাদের যে মেন্টাল যে কাজটা, মনোজগতের যে কাজটা, যে ছবি মনোজগতের বিকাশের যে কাজটা, সেটা তোমাকে করতে হবে। স্লোগান এক জিনিস, মনোজগতের সম্প্রসারণ এক জিনিস না। এজন্য দরকার সাধনা, এজন্য দরকার গবেষণা, এজন্য দরকার হিস্টোরিক্যাল এবং প্র্যাকটিক্যাল পিকচার সহ মানুষের কাছে তুলে ধরা আলোচনা। সেই কাজটা তোমরা অব্যাহত রাখবা। এই কথা বলে ইন দি মিন টাইম আমি লক্ষ্য করছি, আমি জানি না, আমাদের মাঝে এসে গেছেন আমাদের আসন্ন নির্বাচনের ঘেওর দৌলতপুর শিবলার জাতীয় পার্টির প্রার্থী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যাকে আমার পরিবর্তে এখানে লাঙ্গল মার্কা দিয়ে পাঠিয়েছেন, সেই আমাদের জহিরুল হক সুজন সাহেব আমাদের মঞ্চে এসছেন। রুবেল ভাই আপনারা আমাদের মাঝে এসছেন। রুবেল আলম রুবেলকে আমি আর কথা বাড়াবো না। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে, পাশাপাশি রুবেল ভাই আপনার ছোট্ট একটু সবার উদ্দেশ্যে দু একটি কথা বলার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সুজনকে আবার ধন্যবাদ। মুক্তিযোদ্ধা যারা আছেন, হতাশায় ভুগবেন না। মুক্তিযুদ্ধের সংগ্রাম চলছে এবং এটা চলবে। এই সংগ্রাম ধারণ করবে রুবেলদের মতন প্রজন্ম। রুবেলরা যারা যখন থাকবে না, তখন ধারণ করবে ইতিহাস, তখন ধারণ করবে ছবি। এই প্রত্যাশা সাংবাদিক বন্ধুরা অনেকে মানিকগঞ্জ থেকে কষ্ট করে আসছেন, আপনাদের সকলকেও ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নষ্ট করে আমাকে এই আসনে জাতীয় পার্টি তথা মহাজোটের প্রার্থী করেছেন সেই আমাদের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই, উপস্থিত নেতৃবৃন্দ ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আসলে আজকে এখানে আমি এসেছি দুটি কথা বলবো। সর্বপ্রথম কথা বলবো যে আজকে যার পরিবর্তে আমি এখানে এসেছি তার প্রতি আমি কৃতজ্ঞ। কারণ আমি হলে এটা মেনে নিতে পারতাম না, কিন্তু আজকের প্রধান অতিথি উনি এটা মেনে নিয়েছেন। এই মেনে নেওয়াটা বর্তমান সরকারের স্বার্থে এবং ঐক্যর স্বার্থে
নৌকার পরিবর্তে আমি লাঙ্গল এসেছি, আপনাদের মাঝে এসেছি লাঙ্গল প্রতীকে আপনাদের ভোট দেওয়ার জন্য বিনয় অনুরোধ করলাম। আজকে নৌকা এবং লাঙ্গল সমস্ত বাংলাদেশের মধ্যে 26টা আসনে এক হয়ে গিয়েছেন। যেখানে নৌকা সেখানে লাঙ্গল, এইটাও একটা দেশের বৃহত্তম স্বার্থে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী উনার সুকৌশলের সিদ্ধান্তের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি কথা বাড়াবো না, আমি শুধু এইটুকু বলবো যে আমার দ্বারা এই এলাকার জনগণের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, কোনো ধরনের কোনো ক্ষতি হবে না। আমার দ্বারা সন্ত্রাস হবে না, আমার দ্বারা এই এলাকায় চাঁদাবাজি হবে না, আমার দ্বারা এই এলাকায় আমাদের সাধারণ শান্তিপ্রিয় জনগণ আছে, তাদের জীবনে নিরাপত্তা থাকবে। আমি কারো ভীতির কারণ হব না, যে কারণে আপনাদের সবিনয় অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যাতে আমি সফল করতে পারি, যে আগামী দিনের বাংলাদেশ, যে স্বপ্নের বাংলাদেশ, সেই সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন। এখানে সালাম ভাই, এখানে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন সবাই আমার এই সাদরে গ্রহণ করেছেন। আশা করি আপনারাও আমাকে সাদরে গ্রহণ করবেন। আমি আবারও প্রতিশ্রুতি দিচ্ছি, আমার দ্বারা কারো কোনো ধরনের ক্ষতি হবে না। পরিশেষে আগামী 7 তারিখ লাঙ্গল মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন, কেন্দ্রে যাবেন, যে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আমি আবারও লাঙ্গলের ভোট চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, এবং যাদের জন্য আফরোজা আক্তার স্মৃতি পাঠাগার যে অনুষ্ঠানে আমি আসলাম, আমি সারা জীবন মনে রাখব। আমার এটা সর্বপ্রথম অনুষ্ঠান, এবং যারা উপস্থিত হয়েছেন তাদেরও মনে রাখব, এবং যারা আমাদের দুটি কথা আমাকে বলার জন্য সুযোগ দিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। এবং পরিশেষে আবারও আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাদের সালাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাইনুদ্দিন, মঞ্চে আসবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মঞ্চে আসবেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজ উদ্দিন। আমি যে সকল বীর মুক্তিযোদ্ধাদের নাম ঘোষণা করেছি আমি ঘোষণা করছি, সম্মাননা নেওয়ার পর যারা জীবিত নেই সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদের উত্তরসূরি অথবা তাদের যারা এখন প্রতিনিধিত্ব করছেন তারা কেউ তাদের পক্ষে সেই মুক্তিযোদ্ধাদের পক্ষে সম্মাননা গ্রহণ করবে। ঘোষণা করছি মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। তাদের জন্য আমাদের বৈকালিক নাস্তার ব্যবস্থা আছে, আপনারা নাস্তাগুলো সংগ্রহ করবেন। পরে মিলাই নিতে বলেন।
আর সর্বশেষ আপনারা মঞ্চ থেকে আমাদের দায়িত্বপ্রাপ্ত ভলান্টিয়ারের কাছ থেকে খাবার, বৈকালিক নাস্তা এগুলো নিয়ে যাবেন। আপনার মতো দেখি দেখি মুরব্বী আসেন আসেন আসেন। আর বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা আপনারা ফুলের শুভেচ্ছা নেওয়ার পরে মঞ্চের পিছনের দিকে এসে দাঁড়াবেন দয়া করে। আমাদের সভাপতি রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মৃত আজহারের পক্ষে তার স্ত্রী উত্তরী পড়েছেন। বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের পক্ষে তার ছোট ভাই উত্তরীয় গ্রহণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা শহীদুদ্দিন কে উত্তরীয় করে দিচ্ছেন সভাপতি। বীর মুক্তিযোদ্ধা শামসুলকে সভাপতি উত্তরীয় করে দিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা মনসুরুদ্দিনকে উত্তরীয় করে দিচ্ছেন। এরপরে আমিরুল ইসলাম, মরিয়ম নাহার সেতু, সুমাইয়া। একটু হাসেন। ধন্যবাদ সাদিয়া সাবিদ ভাবনাকে। সার্টিফিকেটও ওরা তো গ্রহণ করছে, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। এদিকে তাকান আন্টি, এদিকে এদিকে তাকান একটু। জিদ্দি খানম, ধন্যবাদ। দ্বিতীয় স্থান অর্জনকারী এবং ওয়াকফ স্টেটের জমিদাতা আমাদের সমাজের, ওরা হচ্ছে ভাইবোন ক্রিয়েটিভ লোক, ক্রিয়েটিভ অনেক। সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন পরবর্তীতে ভালো কিছু করতে পারে। একটু হাসি। এর জন্য দোয়া করবেন সবাই আপনারা। সে কবিতা আবৃত্তি করে পুরস্কার পায়, কতটা অ্যাডভান্স। যে বয়সে আমরা মানুষের পিছনে পিছনে যাই লুকাই থাকতাম, ওদের জন্য দোয়া করবেন, ওরাই জাতির ভবিষ্যৎ। সভাপতি সাহেবকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সভাপতি সেই মানুষ তৈরির কারিগরের একটা অংশ হইতে চায়। অসংখ্য ধন্যবাদ সবাই।